নমস্কার। আজ বেঙ্গল পলিটিক্সে রয়েছেন বর্ধমানের কার্যত অভিভাবক, মানে যাকে ছাড়া বর্ধমান চলতে পারে না, সমাজসেবী বিধায়ক খোকন দাস। খোকনবাবু, আপনাকে বেঙ্গল পলিটিক্সে আমাদের পক্ষ থেকে স্বাগত। নমস্কার। প্রথম কথা হচ্ছে, আমি ইতিহাস দিয়ে শুরু করি। 2011 সাল স্বরূপ দত্ত বলে একজনকে ক্যান্ডিডেট করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। তুমুল বিক্ষোভ হলো, ক্যান্ডিডেট উইথড্র হয়ে গেল, রবিরঞ্জন চট্টোপাধ্যায় ক্যান্ডিডেট হলেন। রানীশাহের একটা পাড়ে সেই বাড়ি, যেখানে আমি গিয়ে দেখলাম একমাত্র আপনি বসে আছেন, আর রবিবাবু ফোন করে কাকে কাকে সব ডাকাডাকি করছেন। ওই দিনই আপনি আমাকে বলেছিলেন যে দেখুন রানাদা, আমাদের মন্ত্রী এসে গেছেন, হ্যাঁ, এবং উনি ভালো জায়গায় যাবেন। তো ওই দিন নিরুপম সেনের মতো ক্যান্ডিডেটকে হারিয়ে রবিরঞ্জন চট্টোপাধ্যায় জিতবেন, এটা আপনি কী করে ভেবেছেন? দেখুন, সারা বাংলা জুড়েই 2009 সালের সময় থেকে লোকসভা নির্বাচনের পর থেকে একটা বামফ্রন্ট বিরোধী হাওয়া গোটা বাংলায় উঠে গেছিল। আমাদের বিশ্বাস ছিল যে 2011 বিধানসভায় আমাদের এত ভালো প্রার্থী, আজকে তিনি আমাদের মধ্যে আর নাই, রবিরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয়, তিনি সেই দিন নিরুপম সেনের এগেনস্টে আমাদের প্রার্থী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের, এবং আমরা অত্যন্ত আশাবাদী ছিলাম যে বামফ্রন্টকে বিদায় করার জন্য বাংলার মানুষ প্রস্তুতি নিয়েছে। ভোট হলে সিপিএম যে অধিকাংশ জায়গায় পরাজিত হবে, এটা আমাদের মধ্যে একটা পুরো বিশ্বাস চলে এসেছিল। কারণ আমরা যেহেতু মাটি থেকে রাজনীতি করি, এবং আমাদের আজকের মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী সেই দিন তিনি বিরোধী দলের নেত্রী হিসাবে গোটা বাংলা জুড়ে যে লড়াই দিয়েছিলেন, তিনি বাংলার মানুষের কাছে অন্তত বিশ্বাস অর্জন করে ফেলেছিলেন যে সিপিএমকে একমাত্র সরাতে পারবে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল। তিনি মানেই তার দল তৃণমূল কংগ্রেস, তিনিই দল তৈরি করেছেন, এবং সেই বিশ্বাস বাংলার মানুষ 2011 সালে রেখেছে। এবং সারা বাংলা জুড়ে আমরা মনে হয় 155টা আমরা নিজেরা সিট পেয়েছিলাম। তাতে আমরা বর্ধমান দক্ষিণেও আমরা নিরুপম সেনকে প্রায় 31,000-এর ওপরে ভোটে আমরা 2011 সালে পরাজিত করে আমাদের প্রার্থী রবিরঞ্জন চট্টোপাধ্যায়কে আমরা বর্ধমান শহর থেকে 2টো ওয়ার্ড বাদে 33টা ওয়ার্ডেই আমরা ওনাকে লিড দিয়েছিলাম, একমাত্র 8 নম্বর ওয়ার্ড এবং 11 নম্বর ওয়ার্ড। এই 2টো ওয়ার্ডে আমরা কিছু ভোটে আমরা সিপিএমের থেকে পিছিয়েছিলাম। তাছাড়া 33টা ওয়ার্ডেই আমরা লিড দিয়ে প্রায় 31,000 কিছু ভোট আমার মনে হচ্ছে, সেটাই আমরা ওনাকে 2011-তে আমরা বিধানসভা নির্বাচনে আমাদের প্রার্থী তৃণমূল কংগ্রেসের রবিরঞ্জন চট্টোপাধ্যায়কে আমরা জয়ী করেছি। কিন্তু এই যে ধরুন তারপরে 14 বছর পার হয়ে গেল, হ্যাঁ, বা 13 বছরই যদি আপনি ধরেন, 2021 সালের লোকসভা নির্বাচনের ওয়ার্ড ভিত্তিক যে ফলাফল, বর্ধমান দক্ষিণ কেন্দ্র থেকে 50,000 লিড পেলেন, অল্প কিছু লিড পেলেন, কিন্তু দেখা যাচ্ছে যে অধিকাংশ ওয়ার্ডে কিন্তু বিজেপি জিতে যাচ্ছে। এখন দেখুন, 2011 সালে আমাদের লড়াই হয়েছিল বামপন্থীদের বিরুদ্ধে। তখন গোটা বাংলা জুড়ে 34 বছরের মতো একটা সিপিএম দল ক্ষমতায় রয়েছে। সেই সময় লড়াই ছিল বামপন্থীদের সঙ্গে। 2016 সালের বিধানসভা নির্বাচনও লড়াই হয়েছে বামপন্থীদের সঙ্গে। বামপন্থী একটা ধর্মনিরপেক্ষ দল, তৃণমূল কংগ্রেসও একটা ধর্মনিরপেক্ষ দল। সেই দিন বাংলার মানুষ সিপিএমকে সরাবার জন্য তৃণমূল কংগ্রেসকে 11 সালেও জয়ী করেছেন, 16 সালেও নির্বাচনে জয়ী করেছেন। কিন্তু 16 সালের পর লোকসভা নির্বাচন আসলো 2019 সালে। সেই সময় গোটা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে বাংলার মানচিত্রর আমূল পরিবর্তন হলো। পরিবর্তন বলতে সিপিএমের গোটা জায়গাটাকে দখল করে নিল একটা বিজেপি দল, এবং বিজেপি দলটা সবসময় বলে একটা হিন্দুত্বের দল, এবং এখনো তারা হিন্দুত্বের কথাই বলে। এবং আপনারা জানেন যে সবসময় তারা একটা সংখ্যালঘুদের বিরুদ্ধে সবসময় প্রচার করে, এবং সংখ্যালঘুদের বিরুদ্ধেই তারা আছে। এবং গোটা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে বাংলার মানুষের কাছেও তারা একটা হিন্দুত্বের দল বলে
তারা মানুষের কাছে একটা বিশ্বাসযোগ্যতা অর্জন করে ফেলেছে, যার জন্য তখন ছিল বামপন্থীদের সঙ্গে লড়াই, বামপন্থীদের সরাতে হবে। গোটা বাংলার মানুষ বামপন্থীদের সরাবার জন্য 11 সালে ভোট দিয়েছে। 2016 সালে 5 বছরে মাননীয় মুখ্যমন্ত্রী অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। পুনরায় 2016 সালে আবার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রীকে আবার মুখ্যমন্ত্রী হিসাবে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছে। কিন্তু 2019 সাল থেকে লোকসভা নির্বাচন থেকে একটা আমূল পরিবর্তন এসে গেল। লোকসভা নির্বাচনে বাংলায় অনেকগুলো সিট পেয়ে গেলেন বিজেপি, এবং সেই সিট পাওয়ার পর থেকে এই যে 2021 সালে যে বিধানসভা নির্বাচন হলো, এই বিধানসভা নির্বাচনে ধরুন কংগ্রেস এবং সিপিএম একটা জিরোতে পরিণত হয়ে গেল। গোটা ভোটটা তৈরি হয়ে গেল বিজেপি বনাম তৃণমূল, বিজেপি বনাম তৃণমূলের সঙ্গে ভোট শুরু হয়ে গেল। এবার বাংলার মানুষের কাছে বিজেপি হিন্দুত্বের দল বলে একটা পরিচিতি, যে কারণে আপনি দেখবেন বিজেপির মিটিং নাই, মিছিল নাই, ক্যাডার নাই, কিন্তু ভোট যখন হচ্ছে ভোটের বাক্সে গিয়ে দেখা যাচ্ছে মানুষ বিজেপিকেই ভোটটা দিয়ে দিচ্ছে। এর একটাই কারণ, হিন্দুত্ব মানুষের কাছে একটা তারা বিশ্বাস অর্জন করেছিল যে বিজেপি মানেই হিন্দুর দল, যার জন্য তারা 2021 সালে প্রায় 74টার মতো এমএলএকে তারা জয়ী করেছিলেন, এবং 211টা সিট তৃণমূল কংগ্রেস জিতেছে। তাহলে এই যে ব্যাপারটা, এই যে একটা ষড়যন্ত্রমূলক ব্যাপার আসছে, আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলছেন বাংলায় আমাদের সবাই থাকবে, আমরা এর কঠোর বিরোধী। কারণ এই একটা প্যানিক তুলে দিয়ে বাংলা থেকে কিছু মানুষের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার একটা ষড়যন্ত্র বিজেপি করছে। কিন্তু আমরা যারা এমএলএ আছি, আমরা বিভিন্নভাবে আমরা চেষ্টা করব যে একটা কোনো নিরহ মানুষের নাম যাতে বাদ না যায়, যেটা ওরা চেষ্টা করছে, মানুষের মধ্যে আতঙ্ক ঢুকাচ্ছে, মানুষকে ভয় ধরিয়ে দিচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা দেখছি বিহার টিহার সহ বিভিন্ন রাজ্যে বিভিন্ন মানুষ যারা এখানকার স্থানীয় লোক ছিল তাদের নামও বাদ দিয়ে দিচ্ছে। আসামেও দেখা গেছে এইভাবে একটা বাদ দিয়ে ওরা বাংলায় ক্ষমতা আসার চেষ্টা করছে। কিন্তু আমাদের আশা, আমাদের ভরসা আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর। তিনি কোনোভাবেই একটা বাংলার কোনো মানুষকে, যে সঠিক বাংলায় থাকার লোক, তার নাম কোনোভাবেই তাকে বাদ দিতে দিবে না। আর দিলে আমরাও আন্দোলন করব, আমরাও এটা বিজেপিকে ছেড়ে দিয়ে কথা বলবো না। নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে বিজেপি যদি মনে করে যে আমরা বাংলায় এইভাবে একটা শ্রেণীর মানুষের ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে সেই মানুষগুলো যাতে গণতান্ত্রিকভাবে ভোটে অংশগ্রহণ করতে না পারে, আমরা তার বিরুদ্ধে লড়ব। আমাদের নেত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে লড়বে। আমরা বিধায়করা, আমরা জেলায় জেলায় তার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করব, যে কোনো মানুষ যারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন, এখানে রয়েছেন, তাদের কোনোভাবে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া যাবে না। আর বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যখন বলছে আমার এই ব্যাপারে কোনো ব্যাপার নাই, আমার রাজ্যে মানুষ থাকবে, সব ধর্মীয় মানুষ থাকবে, সবাই থাকবে, এটার কঠোর বিরোধিতা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করছেন। সেইখানে বিজেপির এই চক্রান্তের জবাব আমরা দেব। বিজেপি যে চক্রান্ত করে বাংলায় ক্ষমতায় আসতে চাইছে, বাংলায় ক্ষমতায় আসা যাবে না। কারণ 2026 সালের নির্বাচনে আমরা বুঝিয়ে দেব বিজেপিকে 25টার বেশি আমরা 26টা সিট বাংলা থেকে আমরা পেতে দেব না। বাংলার মানুষ বিজেপিকে বর্জন করছে, বাংলার মানুষ বিজেপিকে বুঝে গেছে। ভোট দিয়ে যারা ভুল করেছে আজকে তারা সংশোধন হচ্ছে, যে এই বিজেপি না পারবে বাংলায় ক্ষমতায় না আসতে, না পারবে বাংলার জন্য কিছু করতে। আজকে দিল্লিতে কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্যের সমস্ত প্রকল্পের টাকা বন্ধ করে দিচ্ছে। এখানে কি শুধু তৃণমূলের লোকরা বঞ্চিত হচ্ছে? এখানে যারা বিজেপিকে ভোট দিচ্ছে তারাও তো বঞ্চিত হচ্ছে। তাহলে বাংলার প্রতিটি মানুষকে বঞ্চিত করছে এই বিজেপি, আর সেই বিজেপিকে বাংলার মানুষ আবার ভোট দেবে। আমাদের মনে হয় না, কিছু কিছু সময় বিভিন্নভাবে বাংলার মানুষ কিছু ভুল করেছে, আমরা তাদের কাছে আবেদন করব যে আর আপনারা ভুল করবেন না। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আপনারা বাংলায় তৃণমূল কংগ্রেসকে জয়ী করুন। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী চতুর্থবারের জন্য তিনি মুখ্যমন্ত্রী হবেন, এবং বাংলার উন্নয়ন, বাংলার মানুষকে সঠিকভাবে রাখা এবং বাংলার মানুষ যাতে ভালো থাকে তার চেষ্টা তিনি যেমন করছেন, চতুর্থবারে তিনি ক্ষমতায় এসেও আরো বাংলার মানুষ ভালো রাখার চেষ্টা তিনি অবশ্যই করবেন। আচ্ছা, তাহলে এই যে আপনি একসময় কাউন্সিলর ছিলেন, 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন,
আমরা প্রায়ই আলোচনা করতাম, বা বর্ধমান থেকে বাইরে যারা লোকজনরা যারা আসতেন, তারা যখন ওই কঙ্কালেশ্বরী মন্দির দেখতে যেতেন, তারা ওই ওয়ার্ডের রাস্তাঘাট দেখে, পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে খুব খুশি হতেন। তো ইদানিং বর্ধমানের মানুষরা বলছেন যে 23 এবং 24 নম্বর ওয়ার্ডের পুরো পরিষেবা খুব ভালো আছে। তো খোকনবাবু তো ওই দুটো ওয়ার্ডের শুধু বিভাগ, আমরা কেন বঞ্চিত হই? শুনুন, এটা মানুষের একটা ভুল ধারণা। আমি 23-24 যখন কাজ করেছি তখন আমি বিধায়ক ছিলাম না, আমি পৌরসভা থাকতেই কাজ করেছি। আর এখন আপনি বিধায়ক হয়ে দেখবেন সারা বর্ধমান জুড়েই উন্নয়ন কাজ হচ্ছে। আমার কাজ কলেজ মোড়ে আমি 54টা বাড়িকে তুলেছিলাম রাস্তা থেকে, আপনাদের মনে আছে, যেটা 40 বছরের সিপিএম পারে নাই। আমি সেই 54টা বাড়িকে তুলে আজকে কলেজ মোড়ে পেপার ব্লক রাস্তা করেছি, এমপি ফান্ডের টাকা দিয়ে লাইট দিয়েছি। আজকে আমাদের সর্বমঙ্গলা বাড়ির কাজ হচ্ছে, যে কেউ কোনোদিন করতে পারে নাই, দেখুন সর্বমঙ্গলা বাড়ির কাজ হচ্ছে। আমাদের বর্ধমান টাউন হলের কাজ হচ্ছে। আজকে আমাদের যে পুকুর, শ্যামসাইল পুকুর, আজকে চারিদিকে বিউটিফিকেশন হচ্ছে। বর্ধমান শহরে 17টার ওপরে রাস্তা পেপার ব্লক হয়েছে, যেখানে বিভিন্নভাবে জল কাদা বৃষ্টি হলেই দাঁড়িয়ে থাকতো, আজকে সেসব জায়গায় কাজ হচ্ছে। আজকে জিটি রোডে কাজ হচ্ছে, ফোরল্যান্ড হচ্ছে। বিসি রোড আমরা ভেঙে দিয়ে বিসি রোডে আমাদের আন্ডারগ্রাউন্ড ড্রেন হচ্ছে, আমাদের পিচের রাস্তা বোরহাট পর্যন্ত হচ্ছে, এবং আমরা দুই সাইডে লাইট দিচ্ছি। সারা শহর জুড়ে উন্নয়ন হচ্ছে। কেউ যদি মনে করে যে আমরা উন্নয়ন দেখতে পাচ্ছি না, হ্যাঁ, কিছু আমাদের আমবুত প্রকল্পে জলের জন্য কিছু রাস্তাঘাট আমাদের খারাপ হয়েছিল, আমরা যথাসময়ে সেই সব কাজ আমরা করছি। এখন রাস্তাঘাট অনেকটাই আস্তে আস্তে ভালো হয়ে গেছে, এবং আমাদের আশা বিধানসভা নির্বাচনের আগে বর্ধমান ঝকঝকে হয়ে যাবে, কোনো রাস্তাঘাট খারাপ থাকবে না। তাছাড়া আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্পটা ঘোষণা করেছেন, আমার পাড়া আমার সমাধান, এতে আমরা বর্ধমান শহরে প্রায় 30 কোটি টাকা আমরা খরচ করছি, ছোট ছোট রাস্তা, ড্রেন, বিভিন্নভাবে। এই গোটা কাজটা যখন শহরে কমপ্লিট হয়ে যাবে, এবং বিভিন্ন জায়গায় দেখবেন আলামগঞ্জে আমাদের কাজ চলছে, আমরা বিভিন্ন জায়গায় গেট করছি, আমরা নতুন করে লাইট বসাচ্ছি, সারা শহরেই কাজ হচ্ছে। কেউ যদি বলে কোনো শহরে কাজ হয় নাই, আপনারা তাকে আমার সঙ্গে দেখা করতে বলুন, প্রচুর কাজ হচ্ছে। হয়তো অনেকের চোখে পড়ছে, অনেকের চোখে পড়ে না, কারণ বর্ধমান শহর একটা বিরাট এরিয়া, 2,56,000 ভোটার নিয়ে আমাদের এই বিধানসভা। আমাদের আশা বিধানসভা ভোটের আগে অন্তত বর্ধমানের মানুষ জানবে যে বর্ধমানে এই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর যে কাজ হলো, 34 বছর সিপিএম তার ধারে কাছে ঘেঁচতে পারেনি। টোটো নিয়ে খুব অনিয়ম চলছে। টোটোর কোনো ভাড়া নেই, নির্দিষ্ট কোনো রুট নেই, যখন তখন যা খুশি ভাড়া চাইছে। একটা ঠিক করা হয়েছিল, আপনারই নেতৃত্বে ঠিক হয়েছিল যে টোটোদের রং করা হবে, সবুজ রং, নীল রং, নানা রকম। দেখুন, টোটো নিয়ে আমি বহু মুভমেন্ট করেছি। আমাদের ডিএম সৌমিত্র মোহন থাকাকালীন আমি বারবার প্রস্তুতি নিয়েছি। দেখেছেন আমার সম্বন্ধে অনেক উল্টোপাল্টা কথাও বলা হয়েছিল, আমি টোটোওয়ালাদের স্বার্থের কথাই বলেছিলাম। পরবর্তীকালে আমরা টোটোওয়ালাদের 2 ভাগে ভাগও করেছিলাম। কত টোটো ছিল? 3060টা টোটো ছিল, সেটাকে আমি 2 ভাগে ভাগও করেছিলাম, একবেলা নীল আর একবেলা সাদা। সব করে দিয়ে আমরা সুন্দরভাবেই চালাচ্ছিলাম, যাতে টোটোওয়ালারাও বাঁচে, মানুষও যাতে এই জামের মধ্যে না পড়ে। এবার ব্যাপারটা কি দেখুন, আমি তো আর রাস্তাঘাট দেখবো না, রাস্তাঘাট দেখবে প্রশাসন, তার নিজের রাস্তাঘাট বলতে কি গাড়ি ঘোড়া এইসব তো প্রশাসনের দায়িত্ব। আমরা ঠিকই চলছিল, বেশ বছরখানেক ঠিকই চলছিল, এবং আগের যিনি আমাদের আইসি সাহেব ছিলেন তার একটা মুখ্য ভূমিকাও ছিল, এসপি সাহেবও ছিল, ডিএমরাও ছিল, তখন সেইভাবে সবই ঠিকঠাক চলছিল। হঠাৎ আমাদের আইসি সাহেব চেঞ্জ হয়ে যাওয়ার গোটা পরিকল্পনাটা আবার একজোট হয়ে গেল। আমরা টোটো কিনতে দিচ্ছিলাম না, আজকে অস্বাভাবিক টোটো হয়ে গেছে। আমরা একসময় টোটোওয়ালাদের বলি, ভাই যত তোরা টোটো আছিস তত লোক গাড়িতে চাপবে না, সেই জায়গা তৈরি করছে। আমরা রাস্তাঘাট বড় করছি মানুষের চলাচলের জন্য, কিন্তু টোটো আমাদের কাছে একটা বিরাট সমস্যা। এ কথা তখনও আমি বলেছি সমস্ত মানুষের কাছে, আজও আমি বলছি, সামনের দিনে টোটো আমাদের একটা সমস্যা। আমরা কোনো লোকের পেটে লাথি মারতে চাই না, মানুষকে ভাত দিয়েই টোটোর সমাধান আমাদের করতে হবে, যে তারাও যাতে কাজ করতে পারে, যানজটও যাতে বর্ধমানে কমে। এটা আমাদের সবাইকে মিলে, প্রশাসন এবং আমরা সবাই মিলে এটাকে নিয়ে চেষ্টা করতে হবে। আচ্ছা, এই যে জল দেওয়ার জন্য যে রাস্তা টাস্তা খোঁড়া হলো, তাতে কত লোক জল পেলেন মোটামুটি? দেখুন, জল এই পর্যন্ত আমাদের কাছে, আমার আইডিয়া 96,000-এর আমাদের কাছে অর্ডার হয়েছিল বাড়ি। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত আমাদের আইডিয়া 70,000-এর ওপর লোকের বাড়িতে জল ঢুকে গেছে। আচ্ছা, 70,000-এর ওপর ঢুকে গেছে। কিছু কিছু জায়গায়
আমাদের বড় পাইপ বসে গেছে, হয়তো কোনো সময় ছোট পাইপ ছিল না, সেটা পরে টেন্ডার করে এসেছে, আবার এখন অনেক জায়গায় এসে গেছে। অনেক জায়গায় রাস্তাঘাটে ম্যাপে ছিল না, সেইগুলো টেন্ডার হয় নাই, কারণ আমরা তো মিউনিসিপ্যালিটি ম্যাপ অনুযায়ী রাস্তায় টেন্ডার হয়েছে, সেইটা টেন্ডার হয় নাই। টেন্ডার হয়ে গেলে আশা করি আমাদের সবই হয়ে যাবে। বর্ধমান দক্ষিণের যিনি বিধায়ক হন তিনি দেখা যায় যে বিডিএ চেয়ারম্যান, তা আপনি কেন বিডিএ চেয়ারম্যান হতে পারবেন? দেখুন, এইগুলো আমাদের নেতৃত্বর ব্যাপার, এগুলো আমাদের প্রশাসনের ব্যাপার, এসব নিয়ে আমার কোনো মন্তব্য ঠিকও না। দল যাকে যখন দায়িত্ব দেবে দলকে, না কোনো দুঃখ কষ্ট আমার কিছু নাই, কারণ আপনি জানেন সকাল থেকে রাত পর্যন্ত যে পরিশ্রম আমি করি, বেশি আবার চাপিয়ে দিলে আমার সমস্যা। কাজ চলছে, যাকে যেখানে দল দায়িত্ব দেবে আমরা মনে করি তাকেই সেখানে কাজ করা দরকার। আমাদের দল বিধায়ক তৈরি করেছে, দল আমাদের ক্ষমতা দিয়েছে, আমরা বিধায়ক হিসাবে আমাদের যেসব ডিউটি মানুষের জন্য পালন করা নিজের বিধানসভা এলাকায়, আমি সেটা পালন করে চলেছি। আচ্ছা, আপনার এই যে নতুন প্রকল্পটা ফোনে খোকনকে পাওয়া যাবে, এক ফোনে খোকন, তাই তো? হ্যাঁ, এর ব্যাপারটা কি ধরনের? দেখুন, আমি সারাদিন তো মানুষের কাজ করছি, সকাল থেকে রাত পর্যন্ত 2 জায়গায় আমি সকালে বিকালে কন্টিনিউ বসি, সবাই জানে। তারপরও বহু মানুষ আছে, তাদের যেহেতু এত বড় শহর, যার জন্য আমরা এক ফোনে খোকন আমরা একটা নাম্বার চালু করেছি। সেখানে মানুষ আমাদের ফোন করছে, অজস্র মানুষ করছে, বিভিন্ন সমস্যার কথা বলছে। সেখানে আমরা একটা টিমকে বসিয়ে দিয়েছি, তারা কথা শুনছে, যেটা তাদের মাধ্যমে উত্তর দিয়ে হয়ে যাচ্ছে, যেটা তারা পারছে না, আমার সঙ্গে মানুষ কথা বলতে চাইছে, তারা আমাকে সেই নাম্বারটা দিয়ে দিচ্ছে। আমি তারপর আমার সময় মতো বুঝে তাদের সঙ্গে আমি কথা বলছি, তাদের সমস্যার কথা শুনছি। এখন যেমন ধরুন, আমরা 1 তারিখ থেকে, নভেম্বরের 1 তারিখ থেকে আমরা বাড়ি বাড়ি দুবেলা খাবার পৌঁছাবো। আমাদের কাছে যারা আবেদন করেছে, এই জব আমাদের এক ফোনে যারা আবেদন করেছে, আধার কার্ড দিয়েছে, আমরা তাদের ইনকোয়ারি করছি যে সত্যিকারের সেই মানুষটা দুবেলা খাবার তাকে আমাদের দেওয়ার মতোই সেই লোকটার পরিস্থিতি আছে কিনা, আমরা সেই ইনকোয়ারি করে দেখছি। এক ফোনে খোকন আমাদের যে ছেলেরা নেমেছে, তারা বাড়ি বাড়ি ইনকোয়ারি করছে, অনেক ইনকোয়ারি হয়ে গেছে। আমরা 1 তারিখ থেকে সেই খাবার চালু করছি, এবং তারাই আমাদের এক ফোনে খোকন আমরা একটা গেঞ্জি তৈরি করেছি, সেই গেঞ্জি পরে তারা বাড়ি বাড়ি খাবার দেবে, আমাদের কঙ্কাল কালীবাড়ি 2বার খাবার দেবে। আমরা এটাও চালু করেছি, আমাদের আশা এটাও মানুষ উপকৃত হবে, মানুষের কথা ভেবেই আমার সব ভাবনা। বিনামূল্যে এটা আমরা দুপুরে তাদের খাবার দেবো। এটা অবশ্যই নিরামিষ না, এটা আমাদের আমিষ হবে, কারণ আমরা বৃদ্ধাশ্রমে আমিষ খাওয়াই, ওখানে আমার সব বয়স্ক লোক আছে। এই খাবারটা আমাদের বৃদ্ধাশ্রমে তৈরি হবে। হ্যাঁ, এখানে আমরা প্রথমে সকালে দুপুরের খাবার 12টার মধ্যে আমরা টিফিন গাড়িতে করে পৌঁছে দেবো। আমি নিজে বিধায়ক কোটার একটা গাড়িও কিনলাম 6.5 লক্ষ টাকা দিয়ে, যে গাড়ির মাধ্যমে এই খাবারগুলো বাড়ি বাড়ি পৌঁছাবে, এবং তারপরে দুপুরে দিয়ে আবার রাতে যখন দিতে যাবে, দুপুরের টিফিন গাড়িটা তারা নিয়ে আসবে। এটা আমরা দুবেলা মানুষকে দেবো। আর দুটোই আমাদের, সব আমাদের টিফিন গাড়ি ব্যাগে করে আমরা দুপুরে নামিয়ে দিয়ে আসবে, আবার রাতে যখন খাবার দিতে যাবে দুপুরেরটা। এই তো শহর জুড়ে আপনার খাবার প্রকল্প তো চলছে, এই তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আপনি প্রচুর অনুষ্ঠান করেন, ড্যান্স, আপনার ওই সবাই তো কাল থেকেই আমার ওখানে মানে গান মেলা ইত্যাদি ইত্যাদি আপনি সমস্ত করেন। তো এত অনুষ্ঠান করার পিছনে উদ্দেশ্যটা কি? এটা কি সবসময়? দেখুন, আপনি দেখুন, আমি সঙ্গীত মেলা করি 9 দিন। সঙ্গীত মেলার মূল উদ্দেশ্যই হচ্ছে আমার শহর, এবার তো আমার জেলা হয়ে গেছে, 3 বছর করেছি শহর, এবার করেছি জেলা। এই যে আমাদের জেলার এত ভালো ভালো ছেলে মেয়েরা আছে যারা নিজেরা গান গায়, আমরা বহু টাকা দিয়ে আমরা শিল্পী নিয়ে আসি, বাইরে বোম্বে থেকে আনি, কলকাতা থেকে আনি, কিন্তু আমাদের পাড়াতেই যে আমাদের এত ভালো একটা শিল্পী রয়েছে, আমরা কিন্তু তাদের খবর রাখি না। কারণ যে ছেলেটা ভালো গান গায়, যে মেয়েটা ভালো গান গায়, তার শিক্ষক জানে, আর জানে তার মা বাবা। তাদের যে একটা প্রতিভা, এই প্রতিভাটাকে তুলে ধরাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য, যে এই প্রতিভার মধ্য দিয়ে এত বড় স্টেজে তারা গান গেয়ে তাদের প্রচার হোক, তারা সারা বাংলার মানুষ দেখুক যে আমাদের বর্ধমান শহরেও ভালো ভালো ছেলে মেয়েরা আছে যারা সবসময় বাইরেও গিয়েও গান গাইতে পারে। তাদের প্রতিভাকে তোলার জন্যই আমার যেমন সঙ্গীত মেলা, তেমনি আমার নৃত্য অনুষ্ঠান, দুটোই কিন্তু আমার এই উদ্দেশ্য, আমার শহরের ছেলে মেয়েদের
প্রতিভাকে তুলে ধরা। আপনি এত ফান্ড রেইজ করছেন কেন? দেখুন, এই এতগুলো ফান্ড অনুষ্ঠান ভালো কাজ করলে আপনার ফান্ডের কোনো অসুবিধা হয় না। রামকৃষ্ণ মিশন কি করে চালাচ্ছে, ভারত সেবা সংঘ কি করে চলছে। বর্ধমান শহরে 300-র ওপরে লোক আমার মেম্বার, 300-র ওপরে লোক শহরের মেম্বার। আমরা বছরে 2বার করে মিটিং করি। আমাদের একটা মান্থলি টাকা আছে, সব মান্থলি টাকা আমাদের তারা অ্যাকাউন্টে ঢুকিয়ে দেয়। আমাদের ছেলেরা আছে 2জন, তারা বাড়ি গিয়ে কালেকশন করে। ট্রাস্টেড মেম্বার, এটা আমি মূল, কিন্তু আমার সঙ্গে এত মানুষ একটা ট্রাস্টে রয়েছে। কঙ্কাল কালীবাড়ি ট্রাস্ট আছে, বৃদ্ধা আশ্রমের ট্রাস্ট আছে, 10 টাকার খাবারের ট্রাস্ট আছে, সব ট্রাস্ট কমিটি আমরা করেছি। তাই সেই সব মানুষের সহযোগিতায় এবং যে কোনো ধরুন এই যে শিল্পী টিল্পী, আমি যে সামান্য পয়সায় পাই সেটা অন্য কেউ পায় না। আর আমি অধিকাংশ মানুষই আমার ফ্রিতে আসে। ধরুন এবার আমি গণবিবাহেতে অঙ্কুশ আমার আসলো, একটা পয়সা নেয় নাই, কিন্তু এই অঙ্কুশ যদি আমরা অন্যভাবে আনতাম টাকা নিত। আমাদের আশা এবার আমাদের গণবিবাহে সৌরভ গাঙ্গুলি আছে, আমার সঙ্গে তার কথা হয়েছে, আমাকে বলেছে খোকন তোমার এই গণবিবাহে এবার আমি যাব। তা ভালো কাজ করলে মানুষ আছে, মানুষ ভালো কাজের জন্য পয়সা দিতে চায়, মানুষ চায় ভালো কাজের সঙ্গী হতে। এবার যারা করে না তারা পারে না, আমরা করছি, মানুষ আমাদের দেখছে, আমরা নিঃস্বার্থভাবে মানুষের জন্য কাজ করছি। তাই মানুষই আমাদের কাছে ছুটে আসছে, দাদা আমি আপনার ট্রাস্টের মেম্বার হব, দাদা আমি আপনাকে মাসে এই চালটা পাঠাতে চাই, আপনি এই যে মানুষের কাজটা। আমাদের কিন্তু সেইভাবেই সব অনুষ্ঠানগুলো চলছে। রাজা রানীর মূর্তি আপনি কার্যঙ্গিতে বসিয়েছেন বেশ কিছুদিন আগেই, কিন্তু কথা হচ্ছে যে রাজা রানীর মূর্তিটা এখানে বসালেন কেন? এক নম্বর, আমরা তো গণতন্ত্রে এখানে রাজা বা রানীর কোনো স্থায়ী নেই। দেখুন আমাদের বর্ধমান শহরে আজকে বড় বড় যা দেখছেন সবই কিন্তু আমাদের এই বিজয় চাঁদের, রাজাদের, মাহাতাদেরই অংশ। অর্জন গেটও তাদের, বিসি রোডও তাদের, হ্যাঁ, সমস্ত কিছু। আজ বিশ্ববিদ্যালয় বলুন, আজ রাজ স্কুল বলুন, আজ হসপিটাল বলুন, আজ ওমেন্স কলেজ বলুন, এই যে সব বড় বড় জিনিস সবই কিন্তু আমাদের সেই রাজাদের। তাই আমি একটা মনে করলাম, আমি তো রাজাদের দেখি নাই, এখন দেখছি তার পরিবারের লোকদের, কারণ তার পরিবাররা সেই আমার এটা উদ্বোধন করলো। আমি তখন ভাবলাম, আমাকে বহু লোক বললো দাদা এই বিসি রোডটা তো রাজাদের নামেই, তাই আপনি এই সময় যদি একটা কিছু করেন। আমি ভাবলাম ঠিক আছে, তাহলে আমি একটা রাজা রানীর মূর্তি বসাই। আমি বহু লোক আমাকে বলার পর কিন্তু আমি এই রাজা রানীর মূর্তিটা আমরা বসিয়েছি, বুঝলেন তো। বহু লোক বলেছিল রাজা রানীর মূর্তি, রাজাদের আগেকার দিনের যারা রয়েছে, হয়তো অনেক মানুষ মরে গেছে, অনেক মানুষ আছে, রাজাদের বর্ধমানের জন্য যে অবদান, এই অবদান আর কারো কি আছে? তাই সেই মানুষগুলোকে স্মরণ করার জন্য আমরা যদি তাদের একটা মূর্তি বসাই, এটা কি আমাদের পক্ষে খুব ভুল হলো না ভালো হলো? সেটা জনগণ বলবে আমরা ভালো করেছি না ঠিক ভুল করেছিলাম। বিজয় চাঁদের স্ত্রী রাধা রানী দেবী কিন্তু বর্ধমান ছেড়ে চলে গেছিল, আপনি তার মূর্তিটা ফিরিয়ে নিয়ে এলেন। না না, আমরা এটা আমাদের অনেক ভালো ভালো লোক আমাকে তারা বলেছে যে দাদা আপনি এটা করুন, আমি সেই মতোই করেছি। এবার খারাপ ভালো সেটা মানুষ ঠিক করবে, এটা আমার ব্যাপার নয়। হ্যাঁ, আচ্ছা, শেষ প্রশ্ন, একটু খারাপ প্রশ্ন, সেটা হচ্ছে ধরুন কোনো কারণে আপনাকে দল টিকিট দিল, তাহলে কি করবে? কি করবে? দল করবো। দল টিকিট না দিলে দল চলতে বোঝে কেন? বিজেপির মতো দল কোনোদিনই আমরা করবো না। আর বিজেপি দেশের একটা সাম্প্রদায়িক দল, গন্ডগোল করা পার্টি, মানুষের লড়াই লাগায়, এ ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করে। এ দল যারা করে তাদের মতো আর বোকা কেউ নেই। আচ্ছা, আমরা তো আছি, এতদিন ক্ষমতায় আছি, দল যদি আবার মনে করে টিকিট দেবে, দল যদি মনে করে দেবে না, আমার এসব নিয়ে কোনো ব্যাপার নেই। আমাদের এখানে বামেদের একটা মানে বর্ধমানকে একসময় লাল দুর্গ বলা হতো, তো বামেদের সম্পর্কে আপনার কি ধারণা? আগামী 26-এর ভোটে বামেরা কি করতে পারে? দেখুন, বামেদের কোনোদিনই এই পজিশন এখনো বামদের আসেনি। 4%, 5% ভোট পাচ্ছে। ইদানিং বামপন্থী লোকরা চেষ্টা করছে যে বিজেপিতে তাদের যে ভোটগুলো গেছে সেটাকে রিটার্ন করে আনা। সেই ক্ষেত্রে 2026-এ ওদের ভোটের সংখ্যা একটু বাড়তে পারে। তাতে বাংলায় এমন একটা জায়গা নেই, একটা এমএলএও হবে না। আর বাংলায় ওরা এই মুহূর্তেও 3rd পজিশনে ওরা থাকবে। এই মুহূর্তে বাংলায় বিজেপি আসার, 2য় পজিশন আসার ক্ষমতা তো দূরস্থ, 2য় পজিশন আসার মতো জায়গা এখনো বাংলায় ওরা তৈরি করতে পারেনি। হয়তো বিজেপির কিছু ভোট কেটে ভোটের সংখ্যাটা ওরা বাড়াতে পারে। যে ভোটটা ওদের গেছে বিজেপিতে, ওরা ভোটটা দিয়েছে বলেই তো বিজেপি হুড়ুর করে লাভ দিয়ে এত সংখ্যক ভোট বেড়ে গেল। সেই ভোটটাকে ফিরিয়ে আনবে। যেমন আমরা মনে করি
যারা বিজেপিকে ভোট দিচ্ছে সেই মানুষগুলো অনেকটা ভুল বুঝে আবার তৃণমূলকে ভোট দেবে। আবার যে লোকগুলো সিপিএম এর বিজেপিকে ভোট দিচ্ছে তারাও বুঝবে এই বিজেপির দ্বারা আর কিছু হবে না, তারা হয়তো একটা অংশ আবার ফিরে সিপিএমে চলে আসবে। সিপিএমে যার জন্য সিপিএম এর ভোট বাড়তে পারে, সিপিএম এর একটা এমএলএ হওয়ার মতো বাংলায় এখনো কোনো জায়গা তৈরি হয়নি। অনেক ধন্যবাদ আমাদের সাক্ষাৎকার দেওয়ার জন্য। ব্যাস।